আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। বিডি মেজারমেন্ট সিদ্ধান্ত নিয়েছে প্রতি মঙ্গলবার আপনাদের কমেন্টগুলোর উত্তরের উপরে একটু ভিডিও তৈরি করবে। তো এই হিসাবে আজকে আমরা কিছু কমেন্ট থেকে কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এক নম্বর প্রশ্নটি যিনি করেছেন ওনার নাম হলো এ কে সাহা, পশ্চিমবঙ্গের মালদহ জেলা, ভারত থেকে। আপনি জানতে চেয়েছেন, আমি আপনার প্রশ্নটাই পড়ছি কমেন্ট থেকে। একটি বড় দাগ কেটে কেটে বিভিন্ন প্লট তৈরি করা হয়েছে, কারোরই 3 শতক, কারো 2 শতক, কারো 5 শতক, এছাড়া বিভিন্ন ধরনের। কিন্তু এই প্লটগুলি হয়তো বহুদিন পূর্বে করা হয়েছে, এখন প্রতিটি প্লটের চিহ্ন নেই। এবার ওই প্লটগুলির মধ্যে কেউ 5 শতাংশ জমি কিনেছেন প্লট করার সময়, কিন্তু এখন সেই প্লটটি বের করব কিভাবে? যেহেতু এখন কোনো চিহ্ন নেই, বের করার পদ্ধতি বললে উপকৃত হতাম। সঠিক প্লট বের করার পদ্ধতি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। শুধু আমি মনে করি এটা আপনার জন্য না, এটা সবার জন্যই একটা উপকৃত একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে আপনি এইভাবে চিন্তা করতে হবে। আমরা সাধারণত যখন আমাদের কিছু ছাত্র আছে, বেশ কিছু আলহামদুলিল্লাহ, এদেরকে বিভিন্ন সময় প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যেতে হয়। যখন প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যায় তখন আমরা বলি যে অনেক সময় ধরেন বেশ কিছু দাগ ছিল, বেশ কিছু জমি ছিল, এগুলি একবারে ভারী ভরাটের কারণে পরিপূর্ণভাবে আর কোনো প্লট দেখাই যাচ্ছে না, একটাও আইল দেখা যাচ্ছে না। তাহলে এখন প্লটগুলো ধরে ধরে, আইলগুলো ধরে ধরে আমরা কিভাবে দাগগুলো চিহ্নিত করব? মূলত এটার সাথে সামঞ্জস্য রাখে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো, এক নাম্বার আপনার কাজ হবে, যেহেতু আপনি একটা বড় দাগের কথা বলছেন, মোজা ম্যাপ থেকে আপনি প্রথমে দাগটাকে চিহ্নিত করার চেষ্টা করবেন। আমরা এই ব্যাপারে আমাদের টিউটোরিয়ালে আছে যে আপনি কিভাবে একটা দাগের সাইডটা আইল আপনি বিভিন্ন দিকে দিতে পারবেন, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে আইলটাতে কিভাবে পৌঁছতে পারবেন। এই জন্য টাওয়াস স্টেশনের আশ্রয় নিতে হয়। টাওয়াস স্টেশন বহু দূরে হইলে অথবা না পাওয়া গেলে বিতর্ক মুক্ত যে কোনো একটা আইল থেকে আপনাকে মেপে এসে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, দাগটা চিহ্নিত করতে হবে। দাগটার উত্তর আইল, দক্ষিণ আইল, পূর্ব আইল, পশ্চিম আইল আপনি যখন দিতে পারবেন, এখন দাগের ভিতরে নিশ্চয় কাগজ, যদি উনারা ওইভাবে প্লট করে থাকে, আইলগুলো মুছে যাক, বহুদিন আগের হোক, কাগজে কলমে হইলেও তো প্লট করা আছে, কে উত্তরে নিল, কে দক্ষিণ নিল, কার জমির উত্তর আইল কতটুকু, দক্ষিণ আইল কতটুকু। পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্লট এরকম তৈরি করতে থাকবো, একবারে দৌড়ে মাঝেরটাতে আমি যাব না, কিনার থেকে, দাগের যে কিনার থেকে যে প্রথমে নিচে, ওখান থেকে 5 শতক, 2 শতক, 3 শতক, 7 শতক করে করে আইলগুলো উত্তরে দক্ষিণে কতটুকু যাচ্ছে, এভাবে করে করে কিন্তু এই কাজগুলো করা হয়। হ্যাঁ, হয়তো সামনে থাকলে বাস্তবতার সাথে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া যেত বিষয়টা। এখন যেহেতু আপনি অনেক দূরে, হয়তো সম্ভব হয়ে উঠতেছে না, এভাবে চেষ্টা করতে হবে। আপনার টার্গেটে থাকবে, এক নম্বরে আমি পুরো দাগটাকে সিলেক্ট করবো যে উত্তরের দক্ষিণের দিয়ে, পরবর্তীতে দাগের কোন কোণা থেকে কে কত শতক নিছে। ওইভাবে যখন আমরা বড় জমি থেকে ছোট জমি পৃথক করার আমাদের যে প্রক্রিয়া, যে প্রসেস আছে, ওই পর্যায়ে যখন আগাবেন, পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমস্ত প্লটগুলো এরকম আলাদা আলাদাভাবে সীমানা দেওয়া সম্ভব। আশা করি ভিডিওটা থেকে আপনি উপকৃত হবেন। চেষ্টা করবেন আসলে এখানে মেধা খাটাইয়া যে পর্যায়ক্রমে যাতে আমরা প্লটগুলোর সীমানা দিতে পারি। এবার আমার হাতে যে প্রশ্নটা আছে, যিনি প্রশ্ন করেছেন ওনার নাম আনোয়ার খান। ভাই, আপনি জানতে চেয়েছেন রাস্তার পাশে জমি কিভাবে রাস্তা বাদ দিয়ে মাপতে হয়, দেখাবেন। রাস্তার পাশের জমি রাস্তা বাদ দিয়ে মাপতে হবে। এই ক্ষেত্রে আপনাকে এক নম্বরে যে জিনিসটা জানতে হবে সেটা হলো রাস্তাটার সাইজ আপনাকে জানতে হবে। রাস্তাটা কত ফিট চওড়া। বিভিন্ন রাস্তা বিভিন্নভাবে চওড়া থাকে। ওই রাস্তাটা বাদ দিয়ে তারপরে আপনাকে সীমানাটা ধরতে হবে। এখন রাস্তা যে বাদ দিবেন, কোন দিক থেকে বাদ দিবেন? রাস্তার মাঝামাঝি থেকে আপাতত ধরে রাস্তাটা কত ফিট চওড়া এটা বাদ দেন। এটা আপনি বুঝবেন কেমনে? আপনার মোজা ম্যাপের মধ্যেও রাস্তাটা কত ফিট চওড়া যখন আপনি কাটা কম্পাস দিয়ে ধরে গান্টার স্কেল গুনিয়া 330 স্কেলের উপর রাখবেন, তখন আপনারা ওখানে বলে দিবে আপনার জমির পাশে রাস্তাটা কত ফিট চওড়া। এছাড়াও আরেকটা প্রসেস পদ্ধতি আছে, রোডস এন্ড হাইওয়ের কাছে শুধু একটা ম্যাপ থাকে এরকম, শুধু রাস্তাগুলোর ম্যাপ, কোন রাস্তা কোথা থেকে শুরু হয়েছে, কোন রাস্তা কোথায় শেষ হইলো, হ্যাঁ, কোন দিকে কতটুকু চওড়া, কোথায় কোথায় বাঁক নিছে, এই ম্যাপটাও একজন সার্ভেয়ারের কাছে থাকা জরুরি। তাহলে উনি প্লটগুলো সীমানা নির্ধারণ করতে খুবই সুবিধা হবে। তাই সার্ভেয়ার যদি ওই নকশাটা সংগ্রহে রাখেন,
তাহলে যে কোনো সীমানা নির্ধারণ করতে উনার জন্য অনেক সহজ হবে। তাহলে আপনি এটাই করবেন যে আগে 1 নম্বরে রাস্তা সিদ্ধান্ত নিতে হবে, রাস্তা কত ফিট চৌড়া। এর পরবর্তী থেকে আপনার সীমানাটা মেপে আপনার যত শতাংশ তত শতাংশের সীমানা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যে প্রশ্নটা আমার হাতে, এই প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ তাসেম আলী, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনি জানতে চেয়েছেন, আমাকে সালাম দিয়ে জানতে চেয়েছেন, আমি সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি জানতে চেয়েছেন, এইভাবে লিখছেন আপনি আপনার যে 12.47 কাঠা, এটা লিখে পরবর্তীতে আপনি জানতে চেয়েছেন 0.47 কি। ভাই 12.47 যেভাবে লিখছি, 12 যেরকম কাঠা, 0.47 কাঠা। তবে এই কাঠাটাকে 0.47 কাঠা আপনি বললেন। এখন এটাকে যদি আমরা একটু শতাংশে নিয়ে দেখাইতে পারি তাহলে আরো ভালো। আপনি মনে রাখবেন 1 কাঠা সমান 1.65 শতাংশ। 1 কাঠা সমান 1.65 শতাংশ। আমি আপনার উপকারের জন্য একটু দেখিয়ে দিছি। আপনি 0.47 কে আপনি যদি একটু 0.47 কে আপনি যদি এইভাবে গুণ করেন, 0.47 কে 1.65 দ্বারা আপনি গুণ করেন, তাহলে আপনি এই কাঠাটা আপনি দেখে ফেলবেন, হ্যাঁ, যে কত কাঠা হইতেছে, অর্থাৎ কাঠা থেকে শতাংশ হয়ে যাচ্ছে। যেহেতু শতাংশের সাথে আমাদের সম্পর্ক বেশি, শতাংশের সাথে শতাংশ হিসাবে আমরা জমিটা খুব বেশি বুঝি, যার কারণে আমরা এভাবে একটু গুণ করে রাখছি। 0.47 কে আপনি যখন 1.65 দ্বারা গুণ করবেন, আপনি দেখবেন 0.78 শতাংশ দেখাচ্ছে। অর্থাৎ 0.47 যে 0.47টা মেইনলি প্রশ্ন ছিল আপনার, এটা কি, এটা আসলে কাঠায় 12-র সাথে আসছে বিদায়, এটাও কাঠা, এটা আপনি ইচ্ছা করলে শতাংশে নিয়ে বলতে পারেন, সেটা হবে 0.78 শতাংশ। এবারে যে প্রশ্নটা আমার সামনে, সেটা হলো প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব, নড়াইল থেকে। আপনি জানতে চেয়েছেন যে জেলা ডিসি অফিস থেকে, আমি আপনার প্রশ্নটাই পড়ছি, জেলা ডিসি অফিস থেকে সার্ভেয়ারদের জন্য একটি 6 ইঞ্চি স্টিলের গুনিয়া স্কেল দেওয়া হচ্ছে, যেটার মাপ 2 ইঞ্চি গুনিয়ার সাথে 10 লিঙ্কের ব্যবধান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কোন গুনিয়াটা ব্যবহার করব? 2 ইঞ্চির গুনিয়ায় 1000 লিঙ্ক আর স্টিলের 2 ইঞ্চিতে 990 লিঙ্ক, অর্থাৎ 10 ইঞ্চির তফাৎ, 10 ইঞ্চির না, এখানে 10 লিঙ্কের হবে আর কি, আপনি একটু লেখার সময় একটু সমস্যা হয়েছে, 10 লিঙ্কের তফাৎ হয়ে যাচ্ছে। ডিসি অফিস থেকে বলেছে উনাদেরটাই সঠিক, হ্যাঁ, উনাদেরটা দিয়ে মাপা লাগবে। আমি অনেক গুনিয়ার সাথে ট্রাই করেছি, আমার 2 ইঞ্চির প্লাস্টিকের গুনিয়া সঠিক। বা এক্ষেত্রে সঠিক বেঠিক নির্ভর করবে আসলে যন্ত্রপাতিগুলোর ওই সঠিকতার উপরে। এক্ষেত্রে আমি আমারটাও সঠিক বলবো না, অন্যটাও সঠিক বলবো না। আসলে যন্ত্রপাতি তো মেজরিটি পার্সনই সঠিকভাবে তৈরি করে, কিন্তু অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণেও কোনো একটা দুইটা এদিক সেদিক কোনো কারণে হইতে পারে। আপনারটাও সঠিক, উনাদেরটা সঠিক কি বেঠিক, এখন যখন আপনি বলছেন যে একাধিক গুনিয়ার সাথে আপনি টেস্ট করতেছেন, অবশ্যই আপনারটাকে প্রাধান্য দিতে হবে। এখন উনারা যদি আপনার কথা মানতে না চায়, এই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি বেশ কিছু নকশা জোগাড় করেন, 2 একটা 3টা 4টা দাগ জোগাড় করেন, আর দেখেন একটা দাগে 20% জমি আছে ধরেন, আপনি আপনার গুনিয়া দিয়ে মাপলে ঠিকই 20% হয়, কাগজে কলমে প্রমাণ দেখাবেন। আর ওদের গুনিয়া দিয়ে মাপলে 20% হইতেছে না, এখানে 18% হয়, ধরেন কোনো কারণে 22% হয়, অর্থাৎ তফাৎ হইতেছে। এই জিনিসটা যখন আপনি উনাদের সামনে, অর্থাৎ পর্সা নকশা একসাথে নিয়ে যাবেন, প্রমাণ করে দিতে পারবেন, দেখাই দিতে পারবেন যে ভাই দেখেন আপনাদের এই গুনিয়াগুলো সরবরাহ করতেছেন, আপনাদের প্রদত্ত নকশাগুলোর সাথে এগুলি মিল নাই। যেহেতু নকশা আমি আর আপনি তৈরি করেন না, নকশাও কিন্তু ডিসি অফিস তৈরি করছে, যেটা উনারা নিয়ন্ত্রণ করে, ওই জরিপের সময় উনারাই তৈরি করছে। তাহলে দেখেন আপনাদের এত নাম্বার দাগে পর্সাতে বলতেছে 20% জমি আছে, অথচ দেখেন আমাদেরটা দিয়ে মাপলে ঠিকই 20% হইতেছে, আপনারা যেটার কথা বলতেছেন সেটা দিয়ে মাপলে তো 20% হয় না। এভাবে আপনি একাধিক, একজনে না পারলে 2-5 জন অন্তত সার্ভেয়ার এভাবে জোগাড় করে নেবেন, নিয়ে একদিন ডিসি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বলবেন, হ্যাঁ, যে দেখা গেছে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করবেন। যদি কাজ স্বাভাবিকভাবে না হয়, এক্ষেত্রে আপনার জন্য দরকার পড়বে যেটা, সেটা হলো আপনি আবেদন করবেন, লিখিত আবেদন জানাবেন ডিসি বরাবরে যে এই সমস্যাগুলো হচ্ছে, যে এটা আপনি দেখাবেন যে ফিল্ড পর্যায়ে যদি এটা দিয়ে আমরা এইভাবে কাজ করতে যাই, তাহলে কিন্তু আমাদের লোকজনের সাথে অনেক সমস্যা হবে।
এটা বলে ভালোভাবে আবেদন করে জিনিসটাকে সঠিক করা নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আসলে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এর পরবর্তী প্রশ্নটা যেটা আমার সামনে প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ আল মামুন সাহেব, আপনি সালাম দিয়ে জানতে চেয়েছেন, আমার বাবা কিছু জমি, আমি আপনার প্রশ্নটাই করছি, আমার বাবা কিছু জমি আমাকে হেবা করে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার বাবা মৃত, এখন আমি এই দলিল থেকে কিছু জমি আমার স্ত্রীকে হেবা দলিল রেজিস্ট্রেশন করে দিতে পারবো? আমার দখলে আছে নাকি কবলা করে দিতে হবে? আমার মনে এই প্রশ্ন হচ্ছে, দয়া করে জানাবেন। ভাই, কবলা করে দেওয়া মানে দলিল করে দেওয়া। আপনি এইটাকে আপনার স্ত্রী হিসাবে হেবা করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনাকে আগে হেবা করে দিছে, আপনি এখনো আবার হেবা করতেই পারেন। হেবার উপরে আমাদের একটা ভিডিও টিউটোরিয়াল আছে যে কতজনকে হেবা করা যায়। এই ব্যাপারে আমরা একবারে ভালোভাবে 15 জনকে একবারে সিলেক্টেড করে দিয়েছি যে 15 জনকে হেবা করতে পারবে। হেবার জন্য রক্তের সম্পর্ক শর্ত স্বাভাবিকভাবে বললে পিতামাতা সন্তানকে, সন্তান পিতামাতাকে, দাদা দাদি নাতিকে নাতি, দাদা দাদিকে, এছাড়া ভাইয়ে ভাইয়ে ভাইয়ে, বনে বনে ভাইয়ে ইত্যাদি ভাবে হেবা করা যায়। রক্তের সম্পর্কের বাইরে বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে হেবা করতে পারে। এই জন্য আপনাদের এই সম্পত্তিটা আপনি ইচ্ছা করলে স্ত্রীকে হেবা করে দিতে পারেন। আর এটাকে যে হয়তো আপনি বুঝাতে চাইছেন এটা সাব কবলা করে দিতে হবে না কিনা, ওরকম কিছু দরকার নাই। আপনি ইচ্ছা করলে এটাকে হেবা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের আজকে এই পর্যন্তই প্রশ্নগুলো থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের জন্য। আসলে আপনাদের প্রশ্নগুলো দ্বারা যে শুধু আপনারা উপকৃত হবেন এরকম না, অনেকেই উপকৃত হবে। আর যারা এই প্রশ্ন করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নাম ঠিকানা সহকারে একটু প্রশ্ন করবেন। না হয় আসলে শুধু ব্যক্তির নাম আমরা যদি ওখান থেকে নেই, এই ব্যক্তি হিসেবে অনেকে হইতে পারে, যার কারণে আপনি আপনার জেলা সহকারে দেশের বিদেশে যেখান থেকেই প্রশ্ন করেন নাম ঠিকানা সহকারে একটু প্রশ্ন করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চেষ্টা করব আমরা প্রতি মঙ্গলবার ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।